হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এপিসোড 14 শুরুতে দেখানো হয় হেইন আর ইয়নহোর হানিমুনের টাইমের কথা, যেখানে হেইন আর ইয়নহো একটা পার্কে ঘুরতে গেছিল, যে পার্কে মানুষের কবর দেওয়া ছিল। ইয়নহো এই পার্কে আসার কারণ জিজ্ঞেস করলে হেইন বলে যে এই পার্কে মানুষের কবর দেওয়ার কারণটা তার ভালো লাগছে, কারণ মানুষ মরে গেলে তাদের বাড়ির পাশে কবর দেওয়া হয়, যার কারণে তাদের মূল্য বোঝা যায় না। আর এই পার্কে কবর দেওয়ার কারণে তাদের মূল্য এখানে বেশি বেড়ে যায়। আর তখনই হেইন দেখে একটা বৃদ্ধ লোক তার ওয়াইফের কবরে ফুল দিচ্ছে। হেইন তখন ইউনহুকে বলে, তুমিও কি আমি মারা যাওয়ার পরে প্রত্যেকদিন আমার কবরে এসে ফুল দিবে? আমার কবরে তুমি প্রত্যেকদিন ফুল দেবে? তখন ইউনহু বলে যে না, আমি এরকম কাজ করতে পারবো না, তুমি যদি মারা যাও তখন আমিও তোমার পিছে পিছে চলে আসবো। তখন অবশ্য হেইনের এই রোগটা ধরা পড়ে নাই, তাই ওরা এটা মজা করেই বলছিল। মনে দেখানো হয় ইউনহু হেইনকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু হেইন কিছুতেই রাজি হয় না আর হসপিটাল থেকে চলে আসে। হসপিটাল থেকে হোটেলে আসার পরে হেইন যখন ঘুমাচ্ছিল, ইয়নহো হেইনকে রেখে চুপি চুপি চার্চে চলে আসে। হেইনও ফলো করতে করতে চার্চে চলে আসে, এসে দেখে ইয়নহো মন থেকে প্রে করতেছে। ইয়নহোর কাছে গিয়ে বলে, তুমি কি হ্যাভেনে যাওয়ার জন্য প্রে করতেছো? এতটাই শখ তোমার হ্যাভেনে যাওয়ার? তখন ইয়নহো বলে যে না, আমি হ্যাভেনে যাওয়ার জন্য প্রে করতেছি না, আমি প্রে করতেছি যাতে তুমি রাজি হয়ে যাও। হেইন কথা শোনার পরে রেগে যায়, আর রেগে গিয়ে ইয়নহোকে বলে, এসব উল্টাপাল্টা প্রে করাচ্ছে, আমার সাথে চলো। ইউনহো তার পিছে পিছে যেতে থাকে। আর তখন চার্চের বাইরে একটা বোর্ড থাকে, যে বোর্ডে মানুষ নিজের ইচ্ছাগুলো লিখে দেয়। ইউনহো বলে যে এই বোর্ডে আমি আমার ইচ্ছা লিখি। হেইন বলে ওইসব ফালতু কাজ বাদ দিয়ে আমার সাথে আসো। হেইন ওকে নিয়ে সেই জায়গায় যায় যে জায়গায় তারা হানিমুনের টাইমে বেড়াতে আসছিল। ওই পার্কে না, একটা ফুলের বাগানে। এই ফুলের বাগানে অনেকগুলো ফুল থাকে, আশেপাশে চারিদিক ফুল দিয়ে ভরা থাকে, আর প্রত্যেকটা ফুল বেগুনি কালারের থাকে। ইউনহো এখানে আসে, আর হেইন এখানে আগের কথা বলতে থাকে, যখন তারা প্রথমবার এই ফুলের বাগানে আসছিল, কি হয়েছিল কি না হয়েছিল। ইউনহো বলতে থাকে, সব কথা তাদের মনে আছে। তখন হেইন বলে, এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো নিয়ে আমি বেঁচে আছি। আমার যদি মেমোরি লস্ট হয়ে যায়, আমি যদি এই স্মৃতিগুলো ভুলে যাই, তাহলে আমি কী নিয়ে বেঁচে থাকবো? ইউনহো এখানে আর কিছু বলতে পারে না। এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ইয়নসং জার্মানি যাওয়ার জন্য বাসা থেকে বের হলে মৌসুলি তাকে বাধা দেয়, বলে কোম্পানিতে এখন তোমার দরকার আছে। হেইনের চাচা এসে কোম্পানি দখল করার চেষ্টা করতেছে, তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে কি হবে? তখন ইয়নসং বলে যে যে করে হোক আমার যাইতে হবে, হেইনের সার্জারি হচ্ছে, হেইন নতুন করে জীবন শুরু করবে। তখন মৌসুলি বলে, তোমার কি মনে হয় নতুন করে জীবন শুরু করলে ও তোমাকে বেছে নিবে? ইয়নসং বলে যে আপনার কি মনে হয় নিবে না? একথা বলে ইয়নসং যেতে থাকে। তখন মৌসুলি বলে, কি করলে তুমি থামবা বলো? ইয়নসং তখন বলে, ছোটবেলায় আপনি আমাকে অনাথ আশ্রমে রেখে দিয়েছিলেন, আপনি আমাকে একা রাখার কারণে আমি হেইনের কাছ থেকে জেলাস ফিল করতাম। এখন যখন আমি হেইনকে ভালোবাসি, এখন কোনো কিছুই আমাকে থামাতে পারবে না, আমি মারা গেলে একমাত্র এটা সম্ভব। কথা বলে ইয়নসং ওখান থেকে চলে যায়, আর মৌসুলি বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। এখন কি ইয়নসংকে মেরে ফেলবে সেটা আমি বুঝতেছি না। যাই হোক, এখান থেকে সিন শিফট করে দেখানো হয় বংজাকে। বংজা সবসময় ডিটেকটিভের কথা মনে করতে থাকে, যার কারণে সরাসরি ডিটেকটিভের বাসায় চলে আসে। ডিটেকটিভ আপ্যায়ন করে আর চলে যাওয়ার টাইমে বংজাকে বলে আবার এসো। বংজা তো খুশি হয়ে একেবারে মানে লাফাতে লাফাতে আবার বাসায় চলে আসে। এখান থেকে সিন শিফট হয় ইউনহো হেইনকে সারাদিন অনেক বোঝায়, কিন্তু তাও হেইন বুঝতে রাজি হয় না। তারপর রাতের বেলা ইউনহো হেইনকে হসপিটালে নিয়ে আসে। হেইন অনেক রাগারাগি করে, তখন ইউনহো হেইনকে বলে যে ঠিক আছে, বাবা মা সবাই তোমার সাথে কথা বলবে। এই দিক দিয়ে দেখানো হেইনের বাবা মা, ইউনহোর বাবা মা, সুচিয়ল সবাই, বংজা সবাই একসাথে বসে হেইনকে ভিডিও কল করার পরে হেইনকে অনেক বোঝানোর চেষ্টা করে, বোঝাইতে বোঝাইতে তারা সবাই নিজেই কান্না করা শুরু করে। কিন্তু তাও হেইন বলে যে হচ্ছে না, আমি তাও সার্জারি করাবো না, আমি আমার মেমোরি লস্ট করতে চাই না, আমি আমার ভালো মেমোরিগুলো ভুলতে চাই না, আমার মার সাথে যে আমার সুসম্পর্ক হয়েছে এটা আমি ভুলতে চাই না, আমার মার সাথে আমি এখন কত হেসে খেলে জীবনযাপন করতে চাই, যতটুকু জীবন আছে আমি আমার মার সাথে আনন্দে কাটাতে চাই, এটুকু আমি ভুলতে চাই না। তখন এই কথা বলে সবাই আর নিজে ইমোশন রাখতে পারে না, সবাই ফোন কেটে দেয়, বলে ঠিক আছে হেইন আমরা তোমাকে পরে করতেছি। হেইনের বাবাও অনেক কান্দে। এখান থেকে সিন শিফট হওয়ার পরে দেখানো হয় দাহির কাছে মৌসুলি আসছে, এসে দাহিকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। হেইনদের সাথে আবার বেইমানি করার কথা বলে, কিন্তু দাহি রাজি হয় না। এই সব কিছু হেইনের মা দূর থেকে শুনে পড়ে। দাহি যে মৌসুলির প্রস্তাবে রাজি হচ্ছে না, এটা দেখে হেইনের আমার ভালো লাগে। তখন হেইনের মা দাহির কাছে এসে বলে, গনুর ঠান্ডা লেগে যাবে, তুমি যে গনুকে বাইরে নিয়ে আসছো ওর ঠান্ডা লেগে যাবে। মৌসুলি তখন বলে, আপনি কি জানেন দাহি কতটা খারাপ, আপনাদের সাথে কত বড় বেইমানি করছে? তখন হেইনের মা বলে, ও যত খারাপই হোক, ও আমার ছেলে ওকে পছন্দ করে, তাই আমাকে ওকে নিয়ে কোনো অভিযোগ নেই। একথা বলে গোলুকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর দাহি এই জিনিসটা দেখে মানে অনেক খুশি হয় মনে মনে। তারপর ওখান থেকে ও চলে আসে। এখান থেকে সিন শিফট হয় ডক্টর ইউনহোকে বলে যে
হচ্ছে আপনার ওয়াইফের সার্জারি যদি তাড়াতাড়ি না করাতে পারেন তাহলে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে, তখন সার্জারি করার মতো থাকবে না। সার্জারি যত ফাস্ট উচিত করানো উচিত। হিউনহো বাইরে এসে দেখে হেইন নাই, অনেক জায়গায় খুঁজতে থাকে। অ্যাট লাস্ট চার্চে গিয়ে দেখে চার্চের বাইরে যে মানুষের নিজের উইশ লাগা রাখে ওখানে হেইনের উইশ লাগানো। এখানে হেইন লিখে রাখছে যে আমি আমার মেমোরিগুলো ভুলতে চাই না, কিন্তু আমি আমার জীবনের জন্য ভিক্ষাও যাইতে চাই না। আমি মরতে রাজি আছি, তাও আমি আমার মেমোরি ভুলতে চাই না। এটা লেখা। এটা দেখার পরে তো হিউনহো অনেক কষ্ট পায়। তারপরে হেইনকে খুঁজতে খুঁজতে হেইনের পিছে পিছে যায়। হিউনহো এখানে হেইনকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কামতে থাকে, কিন্তু তাও হেইন রাজি হয় না। তারপরে হেইন যখন ওয়াশরুমে যায় হোটেলে এসে, ইউনহো ক্যাফেটেরিয়ায় যখন বসে থাকে হেইন এসে দেখে যে অনেকগুলো মেয়ে ইউনহোকে দেখতেছে। ইউনহো ক্যাফেটেরিয়ায় বসে লিটারেলি ক্যাপাচিনো খাইতেছে। তখন হেইন এসে বলে তুমি তোমার জামার হাতা উঁচু করে তারপরে এই যে ইংলিশ নিউজ পেপার পড়ে খালি পেটে আমেরিকানো খেয়ে তুমি হচ্ছে মেয়েদেরকে দেখাচ্ছ না, কুল সাজার চেষ্টা করতেছ। তখন ইউনহো বলে যে হ্যাঁ আমি তাই চেষ্টা করতেছি। হেইন তখন অবাক হয়ে যায়, মানে চিন্তায় পড়ে যায়। তখন ইউনহো বলে তুমি যদি সার্জারি না করাও তাহলে মারা যাওয়ার পরে তো আমি এইভাবেই ঘুরবো, আমি এইভাবেই সব মেয়েরা আমাকে দেখবে। হেইন এবার বিপদে পড়ে যায়, আর এদের কাণ্ড দূর থেকে ইয়নসং দেখতে থাকে। তারপর এখান থেকে সিন শিফট হয়। এদিক দিয়ে দেখানো হয় পুলিশরা ইনভেস্টিগেশন করে ওই হচ্ছে যার ডেড বডি পাইছিল তার ওখানে নাইফে ফিঙ্গারপ্রিন্ট পাই। আর ওরা আলোচনা করে বলে যার ফিঙ্গারপ্রিন্ট পাইছে সে জার্মানিতে চলে গেছে। এখন এটা দেখে তো মানে আমি একটু অবাক হয়েছি, এখন কি ইউনহুর ফিঙ্গারপ্রিন্ট লাগাই দিছে কিনা কে জানে, ইউনহু মেবি ফেসে গেছে। তা পুলিশরা বলে ঠিক আছে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করি আমরা, তারপরে হচ্ছে তাকে ধরবো, মিডিয়াকে এই ব্যাপারে কোনো কিছু যেন না জানানো হয়। এদিক দিয়ে ইউনহুর ফ্রেন্ড এই বিষয়ে জানে, আর ইউনহুর ফ্রেন্ড ইউনহুকে ফোন দিয়ে বলে যে যাকে খুঁজতেছিল সে মারা গেছে, তার ডেড বডি পাওয়া গেছে। এটা কথা শোনার পরে তো ইউনহু একটু অবাক হয়। তারপরে গ্রেস এদিক দিয়ে মৌসুলির সাথে কথা বলে, মৌসুলি বলে যে হচ্ছে দাহি চেঞ্জ হয়ে গেছে, দাহির একটা ব্যবস্থা করতে হবে, লোকজনকে কল দাও। এটা শোনার পরে গ্রেস একটু ভয় পায়। তারপরে গ্রেস জিজ্ঞেস করে যে আপনি কয়দিন আগে কয়েকজনের জার্মানে পাঠিয়েছিলেন একজনকে মারতে, তা হচ্ছে তাদের কি করব? তখন মৌসুলি বলে যে তাদেরকে তারা জার্মান থেকে ফেরত আসবে না, তারা যখন তোমাকে কল করবে তাদের টাকা ওখানে পাঠিয়ে দিবা। গ্রেস এটা শুনে অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বাইরে আসে। আমরা সবাই এখানে ভাবতে পারি যে হিউনহোকে মারার জন্য মেবি পাঠাইছে, কিন্তু না, এটা হেইনকে মারানোর জন্য পাঠাইছে। মানে মৌসুলি হেইনকে মারানোর জন্য লোক পাঠাইছে জার্মানিতে, আর তারা ওখানেই ক্রাইমটা করে ওখানেই থাকবে, এই দেশে আর ফেরত আসবে না। এটা শোনার পরে তারপরে গ্রেস তো ওখানে অনেক ভয় পেয়ে যায়। গ্রেস ফোন করতে চায় কিন্তু তাও ফোন করতে পারে না। তারপরে একটা টাইমে না পেরে ফোন করে দেয় ইউনহোকে। ইউনহোকে ফোন দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো, কী বৃত্তান্ত, এই কথা জিজ্ঞেস করে আবার ফোন কেটে দেয়। ইউনহো সন্দেহ করার পরে ওখানে শপে ছিল, মানে হেইনকে গাড়িতে রেখে ইউনহো একটা শপে ছিল। ওই শপ থেকে বেরোয় দৌড়োই গাড়ির কাছে আসে, আসার পরে দেখে গাড়ি ঠিকঠাক আছে। তখনই দেখে কি একটা ট্রাক এসে গাড়িকে মেরে দিছে। এটা দেখার পরে তো ইউনহো পাগল হয়ে যায়, পাগলের মতো গাড়ির গ্লাস ভাঙতে থাকে, ভাবে হেইন মনে হয় ভিতরে মারা যাচ্ছে, অনেক কাঁদতে থাকে। তারপরে এখানে দূর থেকে দেখানো যায় হেইন আসছে, মানে ইউনহো হেইনকে দেখে একটু জানে ফেরত পায়। তারপরে জড়ায় ধরে অনেক কান্দে, আর এখানে ইউনহোর হাত থেকে রক্ত বেরোতে থাকে। আর হেইন বুঝতে পারে যে ইউনহো কতটা ভালোবাসে ওকে। ইউনহো আর হেইন আসে ব্যান্ডেজ করতে। তারপরে হেইনকে ইউনহো জিজ্ঞেস করে যে তুমি গাড়ি থেকে কেমনে বেরোয়ছিলা, তুমি তো গাড়ির ভিতর ছিলা। তখন হেইন বলে আসলে যখন আমি গাড়ির ভিতরে বসেছিলাম তখন হঠাৎ করে পাশ থেকে ওই যে লাকি যে ইয়েটা পাওয়া যায়, চামটা পাওয়া যায়, ওটা যাচ্ছিলো, ওটা কেনার জন্য আমি গাড়ি থেকে বেরোয়ছিলাম, আর এসে দেখি গাড়ি এরকম অ্যাক্সিডেন্ট করে আছে। তখন ইউনহো বলে যে আমার চোখের সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন হেইন বলে আমি মারা যাওয়ার পরেও তুমি কি এইভাবে কানবা, ঠিক আছে আমি সার্জারি করাতে রাজি আছি। এটা শোনার পরে ইউনহো এত খুশি হয়, হেইন এক লাখ সার্জারির জন্য রাজি হয়েছে। তারপরে এখান থেকে সিন শিফট হলে দেখা যায় সোচিওলের কাছে কয়েকটা মহিলা আসছে, তারা এসে কথা বলতে থাকে। সোচিওল মার্কেটিং করার জন্য কি করে, ক্র্যাব আর রামেন দুটোকে একেবারে কম প্রাইসে বিক্রি করে দেয়, মানে 3,500 ওয়ানে বিক্রি করে দেয়। আর সবাই অনেক খুশি হয়ে যায়, অনেক ভিড় লেগে যায়, এত বড় বড় ক্র্যাব এত অল্প টাকায় রামেনের সাথে দিয়ে দিচ্ছে। তারপরে সোচিওল সব কিছু বিক্রি করে পুরো সেলস খালি করে ফেলে থাকে। তখন ইউনহুর বাবা আসে, বাবা এসে দেখে কি যে এই অবস্থা, এখানে কি হচ্ছে। তখন সচিওল বলে যে আমি সব কিছু অল্প দামে বিক্রি করে দিচ্ছি, যার কারণে আমাদের এই সুপার মার্কেটটার মার্কেটিং হচ্ছে। এটা শোনার পরে তখন ইউনহুর বাবা ওই কথাটা মনে পড়ে, যখন হেইনের বাবা বলতেছিল যে পার্টি করার পরে যখন মানুষ ময়লা আবর্জনা ফেলে যায় আমি সচিওলকে ভেবেই ফেলে যাচ্ছি। তখন ইউনহুর বাবা বলে তার মানে হেইনের বাবা ঠিক বলেন নাই, ভুল বলে নাই, ঠিকই বলছে, সে আমাকে ঠিকই ওয়ার্নিং দিছে। তখন সচিওলকে বোঝায় যে তুমি যেই টাকায় ক্রাব আর রামেন একসাথে দিতেছো ওই টাকার সবচেয়ে দামি জিনিসটা আমাদের রামেনই, আর তুমি আমাদের রামেনই এত টাকায় বিক্রি করে দিচ্ছ।
তখন সোচিলের মাথায় ঢুকে যে ও কত বড় লস করছে। এটা আসার পরে ওর ওয়াইফকে জানায়, ওর ওয়াইফ শোনার পরে কিছুই বলে না। ওয়াইফ তখন মনে করে এখানে দেখানো হয় ওর ওয়াইফকে, ওর ওয়াইফের যে আগের হাজব্যান্ডটা, মানে যার কাছ থেকে ওই বাচ্চাটা, ওই হাজব্যান্ড কল দিয়ে বলে যে তুমি কি ভাবছিলে আমার পাসপোর্ট নিয়ে চলে গেলে আমি আসতে পারবো না, আমি দেশে ফিরে আসছি। তুমি যদি সচিওলকে জীবিত দেখতে চাও তাহলে যা যা অ্যাথলিট জিনিস তুমি ফেরত নিয়ে গেছিলো তা সব নিয়ে আসো, আমাকে দিয়ে দাও, তাহলে সচিওল বেঁচে থাকবে, নাহলে তোমাকে আর সচিওলকে দুজনকে মেরে ফেলবো। আর এটা দাহি এটা মনে করতে থাকে। এখন এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পারি ইউনহুর বড় বোন, মানে বড় বোনের যে হাজব্যান্ড আর বাচ্চা দুজনাই হচ্ছে বিদেশে থাকে। হাজব্যান্ড বিদেশে গেছে হায়ার স্টাডি করার জন্য, আর ওয়াইফ এই জন্য নিজের ছেলেকেও বিদেশে পাঠাতেছে যাতে বিদেশ ঘুরে আসতে পারে। আর এদিক দিয়ে ইউনহুর বড় বোন সব কাজ করে। এখন এটা নিয়ে যখন ইউনহুর বড় ভাই এসে বলে যে হচ্ছে চল হচ্ছে ওই বিল্ডিংটা আমাদের দিয়ে দে, হেইনের বাপ যেটা দিছে ওটা আমি নিয়ে এরকম করে যখন লড়াই করতে থাকে, তখন ইউনহুর বড় বোনই সব কিছু কথা বলে, বলার পরে বলে যে আমি ডিভোর্স নিতে চাই। তখন ইউনুর বড় ভাই বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বিল্ডিং আমার লাগবে না, পুরোটাই তুই রেখে দিস, কোনো সমস্যা নেই, তাও তুই কান দিস না। আর বলে যে হয়তো আমার হাজব্যান্ড আমার সাথে চিট করতেছে, আমি যখন ফোন দিছিলাম তখন একটা বিদেশি মহিলা ওই পাশ থেকে ইংলিশে কী জানি বলছে, আর তারপর লাস্টে বলছে হাউ আর ইউ, আমি বলছি ফাইন থ্যাংক ইউ। এখন এ বলে যে তুই ইংলিশ পারস না বলে বিদেশি মেয়ের সাথে প্রেম করতেছে, এত বড় অপমান। এখানে ওরা কানতেও থাকে হাসতেও থাকে। পরের দিন সচিওল আর দাহি দুজনা থিম পার্কে ঘুরতে যায়। ওখানে দাহি ঘুরতে ঘুরতে সবসময় ওই কথাটাই মনে করতেছিল যে সচিওলকে মেরে ফেলবে। তখনই ঘুরতে ঘুরতে যখন ওরা অনেক আনন্দ করে ক্লান্ত হয়ে যায়, তখন সচিওলকে দাহি বলে যে হচ্ছে আমার জন্য কফি নিয়ে আসো না, আমি অনেক হাঁপাই গেছি। সচিওল যখনই কফি নিয়ে আসতে যায় তখনই দাহি ওখান থেকে চলে যায়। সচিওল কাঁদতে কাঁদতে সব জায়গায় খুঁজে ফোন দেয়, কিন্তু দাহি কোনো ফোন ধরে না। সচিওল বুঝতে পারে আবারও দাহি চলে গেছে। কাঁদতে কাঁদতে চিলড্রেন হোম যে জায়গায়, সেখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে 31 বছরের সচিওল তার ওয়াইফ হচ্ছে খুঁজে পাচ্ছে না, দাহি যেখানে থাকুক চলে আসুক। আর তখন সচিওল মাইকে এসে বলে যে দাহি আমি নিজেকে ঠিক করার চেষ্টা করবো, আমি আর এত বলদ থাকবো না, দাহি তুমি হচ্ছে চলে আসো। মানে সচিওল ভাবে যে ও যে দোকানের লসগুলো করছে ওটার কারণে মেবি দাহি চলে যাচ্ছে, কিন্তু দাহি এই কথা শুনে আশেপাশে লোকরা গসিপ করতে থাকে যে ওর বউ ওরে ছেড়ে চলে গেছে, হায় হায় ছেলেটা কত বোকা। তখন দাহি আবার ফেরত আসে, আসার পরে ওখানে সচিওল ওকে দেখে। দাহি বলে তুমি যদি এরকম করো তাহলে আমি কিভাবে তোমাকে ছেড়ে যাবো। সচিওল আবার ওরে জড়ায় ধরে অনেক কান্না করে। ভাই হাজবেন্ড, ভাই হাজবেন্ড, এরকম একটা হাজবেন্ড পেলে আমি পা ধুয়ে পানি খাবো ভাই। সিন শিফটরে দেখানো হয় ইউনহো আর হেইন দুজনা রাতের বেলা অনেক নার্ভাস থাকে। হেইন ইউনহোকে একটা ডায়েরি দেয়, ডায়েরিতে বলে যে আমার যদি সব মেমোরি লস্ট হয়ে যায় তখন তুমি এই ডায়েরিটা আমাকে দিও, আর আমি যখন চিকিৎসা চলাকালীন অবস্থায় অসুস্থ থাকবো তখন তুমি এই ডায়েরিটা পড়ো। এই ডায়েরির মধ্যে তোমার আমার সব কথা লেখা আছে, আমার মনের সব কথা লেখা আছে। ইউনহো তখন পড়তে যায়, তখনই হেইন মানা করে বলে এখন না, যখন আমি সার্জারি করার পর অজ্ঞান থাকবো তখন তুমি এটা পড়ো। ইউনহো রাজি হয়ে যায়। পরের দিন যখন হেইনকে সার্জারিতে নিয়ে যাওয়া হয়, ইউনহো বাইরে থাকে, সবাই অনেক চিন্তা করে টেনশন করে। এখানে ইউনহোকে হঠাৎ করে পুলিশরা এসে অ্যারেস্ট করে। ইউনহোকে বলে যে হচ্ছে একটা লোকের খুনের দায়ে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। ইউনহো তখন বলে যে আমি কোনো খুন করি নাই, বা আমাকে আধা ঘন্টা বেশি সময় দেন, আমি হেইন চোখ খোলার পরে আমাকে দেখতে যাইছে, হেইন র্যাম প্রমিস করছে চোখ খোলার পরে আমি থাকবো, থাকতে দেন অনেক রিকোয়েস্ট করে, কিন্তু পুলিশরা ওকে যখন নিয়ে যায় তখনই ইয়নসং ওর সামনে আসে। তখন ইউনহো বলে আচ্ছা ঠিক আছে এসব তোমার কাজ। তখন ইয়নসাং বলে হ্যাঁ। তখনই হেইনকে সার্জারি রুম থেকে বের করা হয়। ইউনহো চিল্লায় চিল্লায় হেইন বলে ডাকে, কিন্তু হেইন তো অজ্ঞান থাকে। পুলিশরা ওর উপর গান পয়েন্ট করে, ভাবে ও মনে হয় পালায় যাবে। ইউনহো অনেক চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শোনে না। এই নিউজ পুরো দেশে ছড়ায় যায়। তারপরে হচ্ছে ইউনহোর মা, হেইনের বাবা মা সবাই এটা দেখে। তখনই হেইনের বাবা মা চিন্তা করে যে তাহলে হেইনের কাছে এখন কে আছে। তখনই যখন হসপিটালে কল দেয় তখন ইয়নসং কল ধরে, বলে যে আমি এখানে আছি। তখন হেইনের বাবা বলে ঠিক আছে আমরা রওনা দিচ্ছি, বলে যে আপনি আসতে পারবেন না, কোম্পানির ইনভেস্টিগেশনের কারণে আপনাকে ওখানে থাকতে হবে। তখন হেইনের বাবা অনেক বকাবকি করে, বুঝে যে এটা ইয়নসংয়ের চাল। তা ইয়নসং ওখানে ফোন কেটে দেয় আর হেইনের কাছেই থাকে। আর এদিক দিয়ে ইউনহো অ্যারেস্ট হওয়ার কারণে সবাই ইউনহুর বাঁচানোর জন্য দৌড়ায়। ইউনহুর যতগুলো ফ্রেন্ড আছে ক্রিমিনাল লয়ের দিক দিয়ে সবাই ইউনহুকে বাঁচানোর জন্য দেখা যায় যাইতে থাকে। আর এখান থেকে সিন শিফট হয়
ইয়নসং হেইনের পাশে অপেক্ষা করতে থাকে আর ইয়নসংও নিজের হাতে ব্যান্ডেজ করে। ইয়নহুর যে গাড়িতে গ্লাসের মধ্যে ঘুষি মারার কারণে হাত ড্যামেজ হয়েছিল, ওটার কারণে যে ব্যান্ডেজ করছিল, ইয়নসংও এটা দেখা দেখি ব্যান্ডেজ করে রাখে হাতে। হেইনের জ্ঞান আসার পরে ইয়নসং হেইনের সামনে গিয়ে বলে যে হেইন, তোমার আমার কথা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আমি হচ্ছে মানে নিজের পরিচয় দেয়, সব কিছু বলে যে আমি কলেজ থেকে ডেটিং করতেছি আর তুমি আমার গার্লফ্রেন্ড ছিলা, আমরা দুজনা খুব ভালোবাসি, হ্যাঁ দুজনের মধ্যে একটু ঝগড়া চলতেছে, কিন্তু মানে সব বানাই বানাই বলে। আর বলে যে তুমি জ্ঞান যাওয়ার আগে তুমি আমার কাছ থেকে প্রথম উইশ করছিলা যাতে আমি তোমার জ্ঞান ফেরার সময় তোমার সামনে থেকে, যার কারণে আমি সবসময় তোমার সাথে ছিলাম। মানে যেগুলো বেকিওনোকে বলছে সেগুলো সব ইয়নসং নিজের নামে চালায় দেয়। তখন হেইন একটা কথা বলে, বেকহিয়ন হু। হেইনের এই একটা নামই মনে আছে, বেকহিয়ন হু, আর কোনো নাম মনে নেই। আর এটা কেমনে মনে আছে এটা আমরা আগে দেখতে পারবো। ইয়নসং তখন শকড হয়ে যায়, শকড হয়ে যাওয়ার পরে বলে হ্যাঁ, বেকঠিয়ানিও তোমার স্বামী ছিল, ওর সাথে ডিভোর্স হয়ে গেছে, ও তোমাকে চিট করছে, ও অনেক বাজে একটা লোক ছিল, ও তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, এই জন্য মনে হয় তোমার ওর নামটা মনে আছে। এগুলো কথা বলে। তখন হেইনও এটা বিশ্বাস করে না। তারপরে যখন স্নোফল হয়, ও স্নোফল দেখার জন্য জানলার কাছে যায়, তখনই হাত আগে করার সাথে সাথে দেখে আঙ্গুলে ওর ডাই করা, ওই যে আগে ব্লসম দিয়ে যে ডাই করছিল ফার্স্ট ব্লসম পর্যন্ত, এই ডাই করা দেখে হেইনের বুকে হঠাৎ করে ব্যথা করে আর চোখ থেকে পানি পড়তে থাকে। হেইনের বলতে থাকে যে আমার বুকে ব্যথা করতেছে, আমার কেন জানি খুব কষ্ট লাগতেছে, এ কথা বলতে থাকে। আর ইয়নসং কিছুই বুঝতে পারে না। এদিকে দেখা যায় বেকিওনো জেলের মধ্যে বসে বসে স্নোফল দেখতেছে আর বেকিওনিও কান্না করতেছে, দুজনেই দুই দিক দিয়ে বসে বসে কাঁদতেছে। আচ্ছা, তারপরে এখান থেকে সিন শিফট হলে আমরা দেখতে পারি যে বেকিওনো আর হেইন যখন আগের দিন রাতের বেলা একসাথে ছিল, তখন হেইন বেকিওনোকে জিজ্ঞেস করছিল যে হচ্ছে তুমি লর সবকটা আইন কিভাবে মনে রাখতে পারো। তখন ইউনু বলছিল যেগুলো মনে থাকতো না সেগুলো আমি মনের মধ্যে বারবার বারবার পড়তে থাকতাম, তখন মনের ওই কথাটা এক্সাম হলে আমার মনে পড়তো। তখন হেইন দেখানো হয় হেইনকে যখন অজ্ঞান করা হচ্ছিল, তখন হেইন মনের মধ্যে বারবার বেঁকে অন্য এই কথাটা বলতেছিল, আর বলতেছিল এই একটা নামই আমার মনে রাখা লাগবে আর কিছু না, যার কারণে ওর বেঁকে অন্য নামটা মনে আছে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। এই এপিসোড লিটারালি দুঃখে ভরা ছিল, আমি কাঁদতে গিয়ে কান্দিনি, বাট এই এপিসোডটা অনেক দুঃখে ভরা ছিল। আশা করি তোমাদের পছন্দ হয়েছে, আর আমি আমার ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এক্সপ্লেনটাও। যাই হোক, তোমরা সবাই সাথে থেকো আর সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বাই।